ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পড়াবো বলে হাজির হয়েছি। আজ তোমাদের 124 পারা থেকে পড়া শুরু করবো। আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখি তোমাদের বইয়ের 124 পাতায় কি পড়া আছে। মেঘ, বৃষ্টি, বাজ। মেঘ নিয়ে কথা হতেই সত্যি বৃষ্টি এলো। বিদ্যুতের চমক আর কড়কড় শব্দে বাজ পড়া শুরু হলো। ক্লাসে সবাই নড়ে চড়ে বসলো। ঋতু বলল, দিদি বাজ পড়ে কেন? নবীন বলল, মেঘে মেঘে ঘষা লেগে আগুন বেরোয়। সে কি করে হবে? মেঘ কি পাথর নাকি? মেঘ তো আসলে ছোট ছোট কণা, তাতে কি করে ঘষা লাগবে? সাবিনা বলল, একটা কাক ইলেকট্রিকের দুটো তারে ধাক্কা খেয়েছিল, জোরে শব্দ হলো। আর কি আলো, কাকটা মরে গেল। সেদিন আমার খুব মন খারাপ হয়েছিল। বাজ পড়া আসলে এই রকম। মেঘের একটা জায়গা থেকে আর একটা জায়গায় বিদ্যুৎ যায়, তাতে আলোর ঝলক দেখা যায়। তখন আকাশে বিদ্যুৎ চমকায়। মেঘ থেকে বিদ্যুৎ মাটিতে গেলে আমরা বলি বাজ পড়া। দেখো, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হতে পারে, বাজ পড়া বলতে তুমি কি বোঝো? তারপরে দেখো কি আছে। কৃষ্ণা বলল, দিদি নারকেল আর তাল গাছের উপর বাজ পড়ে কেন? এটাও একটা প্রশ্ন হতে পারে, দেখে নাও। ওগুলো খুব উঁচু গাছ, ওদের মাথাগুলো মাটি থেকে অনেকটা উঁচুতে, তার মানে অন্যান্য গাছের তুলনায় মেঘের একটু কাছে। সুজন বলল, মেঘের কাছে বলেই উঁচু গাছের মাথায় বাজ পড়ে। তিন্নি বলল, একবার বাজ পড়ে আমাদের একটা নারকেল গাছ মরে গিয়েছিল, তার গুঁড়ি দিয়ে আমাদের পুকুরঘাট বাঁধানো হয়েছে। অনেকেই তাই করেন, এমনিতে এসব গাছ কেউ কাটে না। বাজ পড়ে গাছ মরে গেলে কিছু করার থাকে না, তখন গাছটা ফেলে না দিয়ে নানাভাবে অন্য কাজে লাগানো হয়। তারপরে দেখো কি রয়েছে, দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। তোমাদের বাড়ি বা স্কুলের কাছাকাছি কোথাও বাজ পড়লে সে বিষয়ে জেনে নিচে লেখো। দেখো একটা ছক রয়েছে, ছকটা পূরণ করতে বলা হয়েছে। কোথায় বাজ পড়েছে, কখন, বৃষ্টির আগে না বৃষ্টির সময় না কি বৃষ্টির পরে, তাতে কি কারো ক্ষতি হয়েছে সেটা সম্পর্কে ছকে লিখতে বলা হয়েছে। দেখি এর উত্তরটা কি হবে। আমাদের বাড়ির পিছনে বাগানের নারকেল গাছের মাথায় বাজ পড়েছিল একবার। তোমরা নিজেদের অভিজ্ঞতার কথা এখন লিখতে পারো। কখন পড়েছিল? তখন বৃষ্টি সবে ঝিরঝির করে শুরু হয়েছে, সেই সময় বাজ পড়েছিল। তাতে কি ক্ষতি হয়েছিল? নারকেল গাছটি পুড়ে ঝলসে গিয়েছিল আর আমাদের বাড়ির পাশে ইলেকট্রিক লাইন জ্বলে গিয়েছিল। দেখো এইভাবে ছকটা পূরণ করে দিলাম, তোমরা নিজের ইচ্ছে মতো এটা পূরণ করতে পারো। এরপর পড়াটাকে একটু এগিয়ে নিয়ে যাই। 126 পাতায় দেখি কি পড়া আছে। আকাশে রঙের ছটা। দেখো কি বলতে চেয়েছে, বৃষ্টি থামার পর ছুটি হলো, বাড়ির পথে চললো সবাই। আবার একটু রোদ উঠলো। হঠাৎ করিম দেখলো আকাশে যেন অনেকগুলো রং সাজানো আছে। বলল, ওই দেখ আকাশে কত রং সাজিয়ে রেখেছে। সবাই দেখলো। রেখা বলল, কি কি রং আছে বল দেখি। সবাই মিলে গুনতে শুরু করলো। গোনার পর রঙের সংখ্যা নিয়ে নানা জনের নানা মত। 4টে রং, নীল, সবুজ, হলুদ, লাল। নীলের আগে একটু বেগুনি, আবার দেখছিস না 5টে রং। পরদিন সবাই মিলে ক্লাসে আকাশে রঙের ছটা নিয়ে কথা বলল। দিদিমণি বললেন, 4-5টা রং মনে হয়েছে, দূর থেকে ভালোই দেখেছো, তবে ওই নীলের দুটো ভাগ আছে, একটা গাঢ় একটু হালকা। এমনিতে আকাশে ওই রকম হালকা নীল দেখা যায়, তাই ওই রংটাকে বলা হয় আকাশী। রিম্পা বলল, তাহলে মোট 6টা রং। খুব ভালো করে দেখলে হলুদ আর লালের মাঝখানে কমলা রঙকে দেখা যায়, তাহলে আমরা বলি মোট 7টা রং। কি কি সেই রঙের নামগুলো তোমরা জেনে নাও। বেগনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা আর লাল। দেখো রংধনুর যে 7টা রং আছে তাকে সহজে বলা হয় বে, নি, আ, স, হ, ক, লা। কেন জানো? এটা 7টা রঙকে পরপর পরপর মনে রাখার জন্য একটা সহজ নিয়ম। বে নিয়ে আসা গলা, বে দিয়ে হচ্ছে বেগুনি, নি দিয়ে নীল, আ দিয়ে আকাশী, দন্ত স দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা আর লা দিয়ে লাল। এভাবে 7টা রং সহজেই মনে করতে পারি।
ঠিক আছে? তনিমা বলল, আচ্ছা দিদি, খানিক পরেই রঙগুলো মিলিয়ে গেল কেন? ওগুলো আসলে ছোট ছোট জলের ফোঁটার জন্য তৈরি হয়। জলের ফোঁটা যেই বাষ্প হয়ে যায় সে রঙগুলো মিলিয়ে যায়। করিম অবাক হয়ে বলল, জলের ফোঁটা? হ্যাঁ, ছোট ছোট জলের ফোঁটার উপর সূর্যের আলো পড়ে সেগুলো 7 রঙের আলো হয়ে চোখে আসে। এইভাবেই ওই আকাশে রঙের ছটা তৈরি হয়। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে রঙের ছটা তৈরি হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন বলো তো, কোন দিকে রংধনু দেখা যায় এবং কখন দেখা যায়? উত্তর হবে, বৃষ্টির পর যেদিকে সূর্য থাকে তার বিপরীত দিকে রংধনু দেখা যায়। ঠিক আছে? তারপরে কি রয়েছে? দলে করে বলা বলি, তারপরে লিখে ফেলি। আকাশের রঙের ছটা দেখেছো? কেমন দেখতে? কোথায় তুমি ছিলে? সূর্য কোথায় ছিল? তার ছবি আঁকো। আমি বলে দিলাম, তোমরা নিজের ঘরে অভ্যাস করবে। দেখি এরপরে কি আছে 128 পাতায়। মিলল আকাশ মাটির পরে। দেখো, একটা সুন্দর জিনিস এখানে পড়ানো শুরু হচ্ছে। মিলল আকাশ মাটির পরে, মানে আকাশ আর মাটি এক জায়গায় কোনোদিন মেলে? দেখি তো এখানে কি বলার চেষ্টা করা হয়েছে। আকাশ তো আছে মাথার উপরে, মাটির আছে মাথার নিচে, তো দুটো কি করে মিলে যাবে? ছুটির দিন পিনাকি মামার বাড়ি যাচ্ছিল মামার সঙ্গে। হেঁটে গেলে কম পথ, বড় মাঠটা পেরোলেই পৌঁছে যাবে। দুজনেই ঠিক করলো হেঁটে যাবে। মাঠের কাছে এসে পিনাকি দূরে তাকালো। মাঠের ওপারে আকাশটা কি গাছের মাথায় মিশে গেছে? মামাকে জিজ্ঞেস করলো। মামা হেসে বলল, চলো, ওখানে গেলেই দেখতে পাবে। হাঁটতে হাঁটতে ওরা মামার গায়ে পৌঁছে গেল। মামা বললেন, দেখো তো আকাশটা কোথায়? পিনাকি দেখলো আগের মতোই অনেক উঁচুতে। বুঝতে পারলো না, মামার দিকে তাকালো। মা বললেন, চলো, আমাদের বাড়ির পাশেই তো মাঠ, সেখানে গিয়ে আবার আকাশটা দেখবো কোথায় আছে। মামার বাড়ি পৌঁছে পিনাকি একাই মাঠের ধারে গেল। মাঠের ওপারে আকাশ এখনো মাটিতে মিশে আছে। পরদিন স্কুলে এসে পিনাকি এইসব কথা বলল। তনিয়া বলল, আমিও দেখেছি। পিসির বাড়ি যাওয়ার সময় দিদিমণি বললে, ফাঁকা জায়গা গেলে এমন দেখা যাবে। দূরে জিনিসটা কি বলে? দিগন্ত রেখা বা দিকচক্র রেখা, এইসব নাম রয়েছে। দিদি, দিগন্ত রেখা কত দূরে? ফাঁকা জায়গাটা যত বড় হবে দিগন্ত রেখা তত দূরে যাবে। আকাশটা মাটির বেশি কাছে মিশেছে বলে মনে হবে। তাহলে দেখো, এখান থেকে একটা প্রশ্ন তোমার থাকতে পারে, দিগন্ত রেখা বা দিকচক্র রেখা বলতে কি বুঝি? আয়ুব বলল, আমাদের বাড়ির পেছনে সারি সারি গাছ। পুকুর পাড়ে দাঁড়িয়ে তাকালে মনে হয় গাছগুলো অনেক দূরে গিয়ে আকাশে মিশে আছে। দেখো, এরপরে আছে দলে করি, বলা বলি, তারপরে লিখে ফেলি। নিচে একটা ফাঁকা মাঠ, আর মাঠের পরে দিগন্ত রেখার ছবি আঁকো। একটা ছবি সংগ্রহ করা হয়েছে, সেটা তোমাদের জন্য দিয়ে দেওয়া হলো। দেখো, আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। আশা করি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।